নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে কাজগুলো যেমন অনেকটাই সহজ হয়ে যাবে, আমাদের নিজেদের জন্য কিছুটা সময় বাঁচিয়ে নিতে পারবো, ঠিক তেমনই আমাদের সংসার খরচও কিন্তু অনেকটাই বাঁচিয়ে নিতে পারবো। তেমনই কিছু ইউজফুল টিপস শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি একটা কন্টেনার। আপনারা যে পাত্র কোনো খাবার কাজে ব্যবহার করেন না, এখানে কিন্তু সেই পাত্রই নেবেন। নিয়েছি হাফ চামচের মতো বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ডিটারজেন্ট, আর নিয়েছি এখানে আমি হারপিক, হাফ চামচের মতো হারপিক আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এখানে নিয়েছি একটা আইসক্রিমের কাঠি। আপনারা কিন্তু এখানে কোনো চামচের ব্যবহার করবেন না, না হলে কিন্তু কালো হয়ে যেতে পারে। তিনটে উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা ফেনার সৃষ্টি হয়ে গেছে। এবার এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। বাড়িতে মগ, বালতি, টাব বা যে কোনো পাত্র থেকে থাকে প্লাস্টিকের, যেগুলো জলের আয়রনের কারণে এইভাবে দাগ পড়ে যায়, আর এই দাগ কিন্তু খুব সহজে পরিষ্কার করতে পারি না, অনেকটাই ঘষা মাজা এমনকি পরিশ্রম করতে হয়। তো আপনারা কি করবেন, যে সলিউশনটা বানিয়ে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সলিউশনের মধ্যে যেহেতু বেকিং সোডা, ডিটারজেন্ট পাউডার, হারপিক দিয়েছি, যার কারণে একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে গেছে। আমি এখানে একটা স্ক্রাবার দিয়ে এইভাবে ঘষে নিচ্ছি। যেহেতু আমি এখানে খুব বেশি হারপিকের ব্যবহার করিনি, যার কারণে হাত দিয়ে এভাবে ঘষে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু একটা প্লাস্টিক হাতের মধ্যে পরেও নিতে পারেন। আমি যেহেতু এই সলিউশনের মধ্যে ডিটারজেন্ট পাউডার, বেকিং সোডা, হারপিকের ব্যবহার করেছি, তিনটে উপকরণ একসাথে মিশে যাওয়ার কারণে একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে গেছে, যার কারণে খুব বেশি ঘষা মাজা কিন্তু করতে হবে না। হালকাভাবে দিয়ে দিলেই কিন্তু খুব সহজেই আমাদের মগটার মধ্যে যে আয়রনের দাগ রয়েছে সেটা পরিষ্কার হয়ে যাবে। এবার এই মগটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা নেটের ব্যাগ। আমরা যখন কোনো কিছু কেনাকাটা করে থাকি, সেটা ফল হতে পারে বা অন্যান্য কোনো জিনিসপত্র, তার সাথে এই ধরনের নেটের ব্যাগগুলো আমরা পাই। তবে এই নেটের ব্যাগগুলো হয় ফেলে দিই, নাহলে বাড়িতে এরকমই পড়ে থাকে। তো ফেলে না দিয়ে আপনারা এই নেটের ব্যাগগুলো কিভাবে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক। আমরা রান্নাবান্না করার জন্য প্রত্যেকের বাড়িতে কিন্তু পেঁয়াজ নিয়ে আসি। অনেকেই আমরা কি করি, হয় প্লাস্টিকের মধ্যে পেঁয়াজটা রেখে দিই বা অন্য কোনো পাত্রের মধ্যে রাখি। তবে একসাথে রাখার কারণে অনেক সময় দেখা যায়, বিশেষ করে বর্ষাকালে পেঁয়াজ কিন্তু খুব তাড়াতাড়ি পচে যায় আর পেঁয়াজ নষ্ট হয়ে যায়। তবে আপনারা এমন পেঁয়াজগুলো কিভাবে রাখবেন যাতে করে একটা জায়গার মধ্যে গোছানো থাকবে, এমনকি পেঁয়াজ খুব সহজে নষ্ট হয়ে যাবে না। তো যে নেটের ব্যাগটা নিয়েছিলাম, সেই নেটের ব্যাগের মধ্যে এই পেঁয়াজগুলো আমি এইভাবে ভরে দিচ্ছি। এর মধ্যে যেহেতু অনেকগুলো ছিদ্র রয়েছে, যার কারণে হাওয়া খুব সহজে পারাপার করতে পারবে, এমনকি পেঁয়াজটা একটা জায়গার মধ্যে গোছানোও থাকবে, খুব সহজে পচেও যাবে না। আশা করছি আপনারা এইভাবে করে নেটের ব্যাগগুলো ব্যবহার করতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। নিয়েছি বেশ কিছুটা চিকেন আমরা কম বেশি কিন্তু অনেকের বাড়িতে নিয়ে আসি। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা চিকেন কিন্তু আমরা প্রত্যেকেরই কম বেশি বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। তবে চিকেনের মধ্যে দেখবেন একটা আঁশটে গন্ধ থাকে, যার কারণে চিকেন কিন্তু আমরা খেতে পারি না। তবে আপনারা যখনই চিকেন রান্না করবেন, এমন কিভাবে রান্না করবেন যাতে করে চিকেনের মধ্যে কোনো রকমের আঁশটে গন্ধই আসবে না। চিকেনটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি বা নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে লেবুর টুকরো, হাফ চামচের মতো লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর চিকেনটাকে লেবুর রসের সাথে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এইভাবে করে রেখে দেবো 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। আর এখন কিন্তু চিকেন থেকে বেশ অনেকটাই জল বেরোতে শুরু করেছে। এবার চিকেনটাকে আপনারা আরও একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন, তাহলেই দেখবেন চিকেনের মধ্যে যে একটা আঁশটে গন্ধ থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা রাবার বা গার্ডার। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি থাকে। তবে আমরা যখন এই রাবারগুলো একসাথে কোনো জায়গাতে রেখে দিই, বেশ কিছুদিন ব্যবহার না করলে দেখবেন রাবারগুলো দেখা যায় একটা রাবার আরেকটা রাবারের সঙ্গে একদম চিটে যায়, যার কারণে অনেকটাই নরম হয়ে যায়। এর ফলে রাবারটা কিন্তু নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় রাবারগুলো বেশি দিন ব্যবহার করতে পারি না। তো আপনারা দিয়ে দেবেন বেশ কিছুটা পাউডার, এক্সপায়ার হলেও চলবে। তারপর খুব ভালোভাবে পাউডারটা রাবারের মধ্যে এভাবে মাখিয়ে দেবেন।
আপনারা চাইলে এই রাবারগুলো কোনো প্যাকেটের মধ্যেও রাখতে পারেন বা ছোট্ট কোনো কৌটোর মধ্যেও এইভাবে রাখতে পারেন। সেক্ষেত্রে কি হবে, যেহেতু রাবারের মধ্যে আমরা পাউডার মাখিয়ে রেখেছি, যার কারণে একটা রাবার আরও একটা রাবারের সঙ্গে চিটে যাবে না, অনেক দিন ভালো থাকবে, এমনকি ব্যবহার করতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। রান্নাবান্না করার পর অনেক সময় দেখবেন যদি সেই রান্না করা খাবারটা খাওয়া না হয়, বেশ কিছুটা থেকে যায়, তখন আমরা কি করি, খাবারটা যাতে ভালো থাকে ফ্রিজের মধ্যে কিন্তু সকলে রেখে দিই। তবে অনেক সময় দেখা যায় যদি কারেন্ট চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই খাবারটা ফ্রিজে রাখতে পারি না। তাছাড়াও যদি ফ্রিজের বাইরে রাখি, অনেক সময় রান্না করা খাবারের মধ্যেও দেখা যায় পিঁপড়ে ধরে যায়। রান্না করা খাবারটা এমন কিভাবে রাখবেন যাতে করে খাবারটা খারাপও হবে না, এমনকি পিঁপড়েও ধরবে না। এখানে আমি একটা পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল। যে রান্না করা খাবারটা রেখেছিলাম সেটা এই জলের মধ্যে এইভাবে করে বসিয়ে দেব। তবে এখানে কিন্তু অতিরিক্ত জলের ব্যবহার করার কোনো দরকার নেই। তারপর নিয়ে নেবেন আপনারা একটা ছিদ্রযুক্ত যে কোনো পাত্র, এইভাবে করে খাবারটা আপনারা ঢাকা দিয়ে রেখে দেবেন। এইভাবে যদি খাবারটা রাখা হয়, সেক্ষেত্রে খাবারটা কিন্তু কোনোভাবেই নষ্ট হবে না, জলে রাখার কারণে খাবারটার মধ্যে পিঁপড়ে ধরবে না। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ। অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের জার বা ডিব্বা থাকে, যেগুলো কিছুদিন ব্যবহার করার পর দেখা যায় হয়তো ঢাকনাটা ফেটে যায় বা ডিব্বাটাই হয়তো একটু ফেটে যায়। সেক্ষেত্রে এই ধরনের ডিব্বা বা জারগুলো আমরা হয় ফেলে দিই, না হলে বাড়িতে এরকমই পড়ে থাকে। তবে এই ধরনের ডিব্বা বা জারগুলো আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন তেমনই একটা টিপ শেয়ার করব। আমি এখানে একটা ডবল সাইজের টেপ নিয়েছি, সেখান থেকে দুটো টুকরো করে নিয়েছি। এই ডিব্বার সাইডে এইভাবে করে এই ডবল সাইজের টেপটাকে আটকে নিয়েছি। এবার কাগজের মতো অংশটা রয়েছে সেটাকে আমি তুলে নেব। আর নিয়েছি এখানে জলের বোতলের যে ঢাকনা হয় সেটা এভাবে আটকে দিয়েছি। একইভাবে উল্টো সাইডেও কাগজের মতো অংশটাকে তুলে নেব, তারপর একটা ঢাকনা একইভাবে লাগিয়ে নেব। আর নিয়ে নিয়েছি এখানে একটা প্লাস্টিক। এই ধরনের প্লাস্টিক তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে। এইভাবে করে আমি প্লাস্টিকটা এই ডিব্বার মধ্যে প্রথমে পরিয়ে দেওয়ার পর প্লাস্টিকের যে হ্যান্ডেলটা রয়েছে সেটাকে এই ঢাকনার মধ্যে এভাবে আটকে দেব। এটা কিন্তু আমাদের একটা ছোট ডাস্টবিন তৈরি হয়ে গেল। আপনারা এই ডাস্টবিনটা কিচেনের সাইডে রাখতে পারেন। তাছাড়াও অনেক সময় বাচ্চারা যেখানে পড়াশুনো করে তার সাইডেও কিন্তু এটা রাখতে পারেন। আর যখনই এই ডাস্টবিনটা ভর্তি হয়ে যাবে, আপনারা প্লাস্টিকটা এখান থেকে খুলে নেবেন। তারপর নোংরাগুলো ফেলে দেওয়ার পর আবারও কিন্তু এই ডিব্বার মধ্যে প্লাস্টিকটাকে এভাবে বিছিয়ে রেখে দেবেন। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা স্টিল উলের স্ক্রাবার। এই ধরনের স্ক্রাবার আমরা বাসন মাজার জন্য কম বেশি অনেকেই ব্যবহার করি। বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন এর যে একটা ধারালো ভাব থাকে সেটা চলে যায়। তাছাড়াও অনেক সময় খাবারের টুকরো আটকে যায়, যেটা কিনা আমরা খুব সহজে পরিষ্কার করতে পারি না। খাবারের টুকরো থেকে যাওয়ার কারণে বাজে দুর্গন্ধও ছাড়তে থাকে। তাছাড়াও ব্যাকটেরিয়া বা জীবাণুও কিন্তু থেকে যেতে পারে। যখনই আমরা এই ধরনের স্ক্রাবার বাসন মাজার জন্য কিছুদিন ব্যবহার করে নেব, তারপর কি করবেন, এই গ্যাসটাকে জ্বালিয়ে নেওয়ার পর স্ক্রাবারটা এইভাবে করে দিয়ে কিছু সেকেন্ড ঘুরিয়ে ঘুরিয়ে একটু পুড়িয়ে নেবেন। এতে করে কি হবে, স্ক্রাবারের যে একটা ধারালো ভাব চলে যায় সেটাও চলে আসবে। তাছাড়াও খাবারের যে টুকরোগুলো আটকে থাকে সেটা কিন্তু খুব সহজেই পুড়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ আমি এইভাবে ঘুরিয়ে পুড়িয়ে নিয়েছি। আর এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। হাত দিয়ে স্ক্রাবারটাকে আমি এরকম করে ঝেড়ে নিচ্ছি, আর যে টুকরো খাবারগুলো ছিল সেগুলো কিন্তু ঝরে যাচ্ছে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। চুল ছাড়ানোর জন্য আমরা কিন্তু প্রত্যেকেই চিরুনির ব্যবহার করে থাকি। তবে চিরুনি দিয়ে যখন আমরা চুল ছাড়িয়ে থাকি, অনেক সময় দেখবেন চিরুনির মধ্যে বেশ কিছুটা চুল আটকে থেকে যায়। তাছাড়াও নোংরাও কিন্তু জমে যায় চিরুনির মধ্যে। আমরা কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কারও করতে পারি না। এমনকি অনেকেরই চুলের মধ্যে দেখবেন খুশকির সমস্যা বা নানা ধরনের সমস্যা থেকে থাকে। এই চিরুনি দিয়েই যদি অন্য কেউ চুল ছাড়িয়ে থাকে, সেক্ষেত্রে তার মাথার মধ্যেও কিন্তু নানা ধরনের জীবাণু বা ব্যাকটেরিয়া যাওয়ারও সম্ভাবনা থাকে। তবে আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা প্লাস্টিক। চিরুনির প্রথমে মাপ করে প্লাস্টিকটাকে কেটে নেবেন। আর দেখতেই পাচ্ছেন আমি এইভাবে কেটে নিয়েছি।
এবার এই প্লাস্টিকটাকে চিরুনির যে দাঁতের মতো অংশ রয়েছে তার মধ্যে এইভাবে করে দিয়ে দেবেন। হালকা করে প্রথমে প্লাস্টিকটা এইভাবে চাপ দেবেন, জোরে কিন্তু কাজটি করবেন না, না হলে কিন্তু প্লাস্টিকটা ফেটে যেতে পারে। হালকাভাবে এইভাবে প্রেস করলেই দিকটা চিরুনির যে দাঁতের মতো অংশগুলো রয়েছে তার মধ্যে এইভাবে কিন্তু চলে যাবে। তবে একদম চিরুনির শেষের দিকে পর্যন্ত কিন্তু প্লাস্টিকটা দেবেন না, এইভাবে কিছুটা গ্যাপ রেখেই কিন্তু প্লাস্টিকটা রাখতে হবে। এবার যদি আপনারা এই চিরুনিটা দিয়ে চুল ছাড়িয়ে থাকেন সেক্ষেত্রে দেখবেন চুলটা কিন্তু চিরুনির এই সাইডের মধ্যেই আটকে থাকবে। আর যখন আপনাদের চুল ছাড়িয়ে নেওয়া হয়ে যাবে তখন আপনারা এখান থেকে প্লাস্টিকটা খুলে ফেলে দেবেন। সেক্ষেত্রে কি হবে, চুল নোংরা খুশকি যাই থাকুক না কেন প্লাস্টিকের মধ্যেই থেকে যাবে, চিরুনির মধ্যে কিন্তু কোনোভাবেই আটকে থাকবে না, আর খুব তাড়াতাড়ি পরিষ্কারও করতে হবে না। আপনারা চাইলে এই প্লাস্টিকটা পরিষ্কার করার পর আবারও ব্যবহার করতে পারেন বা অন্যান্য প্লাস্টিকও কিন্তু এখানে নিতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। রান্নাবান্না কম বেশি আমরা অনেকেই করে থাকি যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়, গ্যাসের খরচ অনেকটাই কম হয়। তবে যখন আমরা প্রেসার কুকারে রান্নাবান্না করি অনেক সময় যখন আমাদের গ্যাস শেষ হয়ে যায় তখন দেখবেন একটা হলুদ বা অরেঞ্জ গ্যাস বেরোতে থাকে, যার কারণে প্রেসার কুকারের তলাটা কিন্তু অনেকটাই কালো হয়ে যায়। তবে শুধু যে গ্যাস শেষ হওয়ার সময় এমনটা হয় তা কিন্তু নয়, অনেক সময় বার্নার জাম থাকলে বা নানা কারণের সময়ও কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে। তখন অনেকটাই ঘষা মাজা করে কিন্তু আমাদের প্রেসার কুকারটা পরিষ্কার করতে হয়। তবে আপনারা যখনই প্রেসার কুকারে কোনো কিছু রান্না বান্না করবেন কি করবেন যাতে করে কোনোভাবেই প্রেসার কুকারের তলার সাইডে কোনো রকমের কালচে বা পোড়া দাগ হবে না। তো আমি এখানে বেশ কিছুটা লবণ দিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণের জলটাকে এইভাবে ছিটিয়ে দেওয়ার পর প্রেসার কুকারের তলার সাইডে হাতের সাহায্যে খুব ভালোভাবে এইভাবে লাগিয়ে নিয়েছি। এবার এই প্রেসার কুকারটার মধ্যেই আমি কিন্তু আপনাদের ডাল সেদ্ধ করেও দেখিয়ে দেব, তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন। প্রেসার কুকারটাকে আমি বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর এখানে যেহেতু ডাল সেদ্ধ করব, ডাল আর গাজরটা আমি আগে ধুয়ে রেখেছিলাম সেটাকেও প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটাকে লাগিয়ে সিটি ফেলেও আপনাদেরকে ডালটা সেদ্ধ করার পর দেখিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন ডাল কিন্তু এখানে আমার সেদ্ধ হয়ে গেছে। কিছু সেকেন্ড অপেক্ষা করব যাতে একটু ঠান্ডা হয়ে যায়, প্রেসার কুকারের ঢাকনাটা আমরা খুলতে পারি। এখন কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা আমি খুলে নিয়েছি। এবার ডালটাকে একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা প্রেসার কুকারের তলার মধ্যে কিন্তু কোনো কালো বা পোড়া দাগ হয়নি। এবার আপনারা যদি এই প্রেসার কুকারটা জল দিয়ে হালকা ধুয়ে নেন সেক্ষেত্রে দেখবেন প্রেসার কুকারটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর এখন যেহেতু অনেকটাই গরম রয়েছে আমার কিন্তু হাত দিতে অসুবিধা হচ্ছে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।